প্রেগনেন্সিতে যে লিভার ডিজিজেসগুলো আমাদের জন্য নোটেবলি জানা উচিত সেগুলো নিয়ে কথা বলবো। ইন্ট্রা হেপাটিক কোলেস্টেসিস, ইন্ট্রা হেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি, এই টার্মটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। সো আমরা এটা নিয়ে কথা বলবো। এটাও কিন্তু একটা মানে হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে। তো আসলে প্রেগনেন্সিতে জন্ডিস যে হয় ইয়োলোইশ ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন, এগুলো আমরা বলি। তো এই জন্ডিস আমরা মেডিসিন এটা নিয়ে পড়ি, তারপর অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আমরা সার্জারিতে পড়ি। তো অ্যাকচুয়ালি এই যে জন্ডিস প্রেগনেন্সিতে যদি হয় তাহলে কি কি কারণে হইতে পারে? আসলে প্রেগনেন্সিতেই শুধু হবে, অন্য কোনো টাইমে হবে না। এটার কারণ হইতে পারে হচ্ছে আমরা বলি যে আইসিপি, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি, এটা একটা। তা বাদে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, হ্যাঁ, এএফএলপি, এটা একটা আছে। হাইপার ইমেসিস গ্রাভিডাম, মানে কি অনেক যদি ভমিটিং হয়, অনেক বমি হয়, তাইলেও কিন্তু হচ্ছে জন্ডিস হইতে পারে। সো এই হাইপার ইমেসিস গ্রাভিডাম ইজ ওয়ান অফ দ্য রিজন। তারপরে হেল্প সিনড্রোম, হেমোলাইসিস, মানে আরবিসি হেমোলাইসিস হয়ে যাচ্ছে, হেমোলাইসিসের ফলে তো জন্ডিস হবে। তারপরে লিভার এনজাইমগুলো বেড়ে যায়, ইলিভেটেড লিভার এনজাইম, এবং লো প্লাটিলেট কাউন্ট, এলপিতে লো প্লাটিলেট কাউন্ট, আর ইএল এর ইলিভেটেড লিভার এনজাইম। সো হেল্প সিনড্রোম, এবং এই চারটা জিনিসই শুধু প্রেগনেন্সিতেই হয় এবং এগুলোর কারণে জন্ডিস হইতে পারে। তো প্রেগনেন্সিতে হওয়া বাদে অন্য টাইমেও হয়, এরকম কিছু কন্ডিশনও থাকতে পারে যেগুলো অন্য টাইমে হয় বা প্রেগনেন্সিতে আবার হইতে পারে। সো যেমন ভাইরাল হেপাটাইটিস, স্পেশালি হেপাটাইটিস এ, তারপরে বি এবং ইটাও কিন্তু আছে। ইটাও প্রেগনেন্সিতে কিন্তু করতে রোল প্লে করতে পারে। আচ্ছা, যাই হোক। সো এই গুলা মেইনলি এগুলো হচ্ছে আমরা জানি যে ফেকো ওরাল রুটে হচ্ছে এগুলা ঢোকে। বাট বি যেটা, এটা কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস যেটা, এটা কিন্তু আমরা জানি যে ব্লাড বর্ন, মানে ব্লাড ট্রান্স মানে ব্লাড ট্রান্সফিউশন থেকে শুরু করে আমরা বলতে পারি যে নিডল প্রিক, বা স্পেশালি আমরা যারা হেলথ ওয়ার্কার আছি, কোন একটা হেপাটাইটিস বি এর পেশেন্ট, আমরা তাকে হয়তো বা তাকে ডিল করতেছি এবং ডিল করার টাইমে এরকম হয়ে যেতে পারে। স্পেশালি যারা সার্জারি করে, এই যে একটা মহিলা যার ধরো হেপাটাইটিস বি ভাইরাস আছে, এখন তার একটা সার্জারি করা হচ্ছে। সো ওই সার্জারির টাইমে যদি নিডল প্রিক হয়ে ডক্টরের হাত পা কোথাও একটা লাগে, তাহলে কিন্তু অবশ্যই তারও কিন্তু এই ভাইরাসটা তার ভিতরে ঢুকে যাবে। এই জন্য ভ্যাকসিনেটেড থাকা অনেক ইম্পর্টেন্ট। যদিও 2004-5 পর থেকে এটি পেশি রুলের মধ্যে আনা হয়েছে, এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশনের মধ্যে, বাট স্টিল তার আগে যারা বেশি, আমরা এখন যারা আছি তারা বেশিরভাগই কিন্তু তার আগের। সো 2001, 2 বা 3-এ যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভ্যাকসিনেটেড হয়ে নিতে হবে। এটার ভ্যাকসিন পাওয়া যায়। এবং তারপরে হচ্ছে কোলেলিথেসিস যদি হয়, গলস্টোন ডিজিজ, সেক্ষেত্রে হইতে পারে। কনজেনিটাল ডিজঅর্ডার অফ বিলিরুবিন মেটাবলিজম, তারপরে অটো ইমিউন হেপাটাইটিস, সিরোসিস অফ লিভার, নিওপ্লাসিয়া। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যে যাদের আসলে এই যে ধরো এই যে আমি বললাম না যে প্রেগনেন্সিতে ইন্টার হেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি, আইসিপি, যাদের হয়, এদের ক্ষেত্রে ইন ফিউচার, বা আমরা বলতে পারি যাদের হেপাটাইটিস হয়, মানে প্রেগনেন্সির টাইমে, মানে প্রেগনেন্সির টাইমে যে সকল মহিলাদের থাকে হেপাটাইটিস বা মানে এই ইন্টারহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি থাকে, এখান থেকে যে বাচ্চাটা হবে তারও দেখা যায় ফিউচারে কোনিক লিভার ডিজিজ, সিএলডি, এগুলার বা হেপাটোসেলুলার কার্সিনোমার রিস্ক কিন্তু বাড়তে পারে। ইভেন হচ্ছে গিয়ে এই মায়েরও ইন ফিউচারে এগুলার রিস্ক কিন্তু বাড়তে পারে। আচ্ছা, এখন আসলে হেল্প সিনড্রোম নিয়ে আমরা একটু কথা বলি। যে হেল্প সিনড্রোম মানে গত ভিডিওতে আমরা বলে আসছিলাম, যখন হচ্ছে আমরা এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া এগুলো নিয়ে কথা বলছি। এবং আমরা জানি সিভিয়ার প্রি এক্লামশিয়া একটা কমপ্লিকেশন হেল্প সিনড্রোম। এখানে হেমোলাইসিস হয়, লিভার এনজাইমগুলো এলিভেটেড হয় এবং প্লাটিলেট কাউন্ট কমে যায়। এবং তিনটেই থাকতে হবে, হ্যাঁ, একটা থাকলো দুইটা থাকলো না, এরকম হবে না। এবং এটা আমরা জানি সিভিয়ার প্রি এক্লামশিয়া একটা কমপ্লিকেশন। এবং এটাতে মেইনলি দেখা যায় লিভারটা বেশি ইনভলভমেন্ট হয়, ব্লাড প্রেশারও বাড়ে। বাট দেখা যায় যে 80 থেকে 85% ক্ষেত্রে এটার সাথে ব্লাড প্রেশার বাড়া থাকে। আর এটা একটা ইম্পর্টেন্ট কথা, দেখো আমরা জেনে আসছি যে পিআইএইচ, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, যে কন্ডিশনগুলো ছিল প্রি এক্লামশিয়া, তো ওই জিনিসগুলো হচ্ছে প্রাইমি গ্রাভিডা, যারা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে বেশি হবে। ইমিউনোলজিক্যাল একটা রিজন বলছিলাম। বাট এই হেলথ সিনড্রোম কিন্তু দেখা গেছে যে মাল্টি গ্রাভিডা, যারা মানে মাল্টিপল টাইম প্রেগনেন্ট হয়েছে, তাদের ক্ষেত্রে কমন। মেইনলি থার্ড ট্রাইমাস্টারে এরা প্রেজেন্টেড হয়। এবং এরা ডেলিভারির 48 ঘন্টার মধ্যেও দেখা যাইতে পারে। এই সিমটমস কি, পেশেন্টের মোস্ট কমন সিমটম হচ্ছে পেটে ব্যথা হচ্ছে, এবং তারপর জন্ডিসও হচ্ছে। পেটে ব্যথা বলতে রাইট আপার কোয়াড্রেন্টে পেইন হয়। এবং হেমোলাইসিস আমার যদি বলতে হয় তাহলে এখানে বেশ কিছু বিষয় আছে। যে হেমোলাইসিস আমি কিভাবে বুঝবো, আমি দেখবো সিস্টোসাইট বা আরবিসি গুলো ফ্র্যাগমেন্টেড অবস্থায় পাচ্ছি, বা বার সেল আমরা একে বলতে পারি।
এটা প্রেজেন্ট থাকবে। তারপরে বিলিরুবিন লেভেল 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার থেকে বেশি থাকবে, তবে 5-এর থেকে কম থাকে ইউজুয়ালি। আর সিভিয়ার অ্যানিমিয়া থাকবে, এবং সেটা ব্লাড লস অ্যানিমিয়া না, এমনিতেই সিভিয়ার অ্যানিমিয়া হয়েছে। এলডিএইচ লেভেলটা কিন্তু বেশি থাকে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট মার্কার, যে 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল বা তার থেকে বেশি থাকবে, বা হ্যাপ্টোগ্লোবিন যে লেভেল সেটা 25 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার থেকে কম থাকবে। আর এলিভেটেড লিভার এনজাইম বলতে মেইনলি এখানে হচ্ছে এএলপি এসটি, এই দুইটা বেশি থাকে, এবং এটা ডাবল ডাবল এর মতো বেড়ে যায়। নর্মালি থাকে 30 থেকে 35 ইন্টারন্যাশনাল ইউনিট নর্মালি, বাট এটা ডাবল হয়ে যায়। এবং এএলপিটা প্রেগনেন্সিতে এমনিতেই বাড়ে, প্লাসেন্টা থেকে রিলিজ হয়, এজন্য এটা বাড়লে সেটা কিন্তু অত নোটেবল কিছু না। প্লাটিলেট কাউন্ট 1 লাখ পার মানে কি মিলিমিটার ব্লাড, এটার থেকে কমে যাবে। ম্যানেজমেন্ট আমরা কি দিই হেল্প সিন্ড্রোমের? আমরা ম্যাগনেসিয়াম সালফেট সেইজার কন্ট্রোলে দিতে পারি, যে আচ্ছা এটা থেকে পরবর্তী মানে একলামশিয়া যদি হয় তো সেইজার কন্ট্রোলে আমরা এটা দিতে পারি। তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে পারি। তবে ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই টার্মিনেশন অফ প্রেগনেন্সি। জেস্টেশনাল এজ যাই হোক, এটা একটা কমপ্লিকেটেড কেস, অবশ্যই আমার টার্মিনেশন প্রেগনেন্সি করে দিতে হবে, জেস্টেশনাল এজ যাই হোক না কেন। এবং হেল্প সিন্ড্রোমে আমরা ধর ফার্স্ট ডোজ অফ কর্টিকোস্টেরয়েড আমরা দিই, কর্টিকোস্টেরয়েড দেওয়ার পরে হচ্ছে আমরা ইমিডিয়েট ইন্ডাকশন অফ লেবার করে দিই, আমরা 34 সপ্তাহ পর্যন্ত ওয়েট করবো এমনও না। এবং দেখা যায় যে কেন কর্টিকোস্টেরয়েড দিই? লাং ম্যাচুরিটির জন্য, যে আচ্ছা বাচ্চা তো হয়ে যাবে, বাট বাচ্চার লাং ম্যাচুরিটি হইতে তো 27 উইক বা এরকম একটা টাইম লেগে যাবে। আচ্ছা, তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটার কি? হেল্প সিন্ড্রোমের অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। এবং তারপরে কমপ্লিকেশন কি হইতে পারে? কমপ্লিকেশন হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা বা প্লাসেন্টাল অ্যাব্রাপশন হইতে পারে, আর্লি সেপারেশন হয়ে গেছে প্লাসেন্টা নর্মাল জায়গা থেকে, এবং ডিসিমিটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন, পালমোনারি ইডিমা, এবং রাপচার অফ লিভার হেমোটোমা, এরকম বেশ কিছু কমপ্লিকেশনস থাকতে পারে। আর একটা ক্লাসিফিকেশন আছে যেটার মাধ্যমে আমরা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3-তে হেল্প সিন্ড্রোমকে ভাগ করি, যেটাকে আমরা বলি মিসিসিপি ক্লাসিফিকেশন। এই নামটা জাস্ট মনে রাখো, অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। এটা কিন্তু মনে রাখবা, মায়ের পেটে যখন মেল বাচ্চা থাকে, মেল ফিটাস থাকে, তাদের এটার হওয়ার রিস্ক বেশি। তারপরে যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি আছে, টুইন প্রেগনেন্সি হয়েছিল বা প্রি একলামসি হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার রিস্ক বেশি। এটা কিভাবে হয় আমি একটু সংক্ষেপে বলি, যে এলসিএইচএডি মানে লং চেইন 3 হাইড্রক্সি অ্যাসাইল কো এনজাইম এ ডিহাইড্রোজিনেস, অনেক কঠিন একটা নাম। তো এই যে এনজাইম মানে এই যে এনজাইমটা, এই এনজাইমটার ডিফিসিয়েন্সি আছে কার? আইদার হচ্ছে মানে এই এনজাইমটা ফার্স্টে কাজ কি করে এটা আমরা একটু পড়ি। এই এনজাইমটার কাজ হচ্ছে যে এরা লং চেইন যে ফ্যাটি অ্যাসিডগুলো থাকে সেগুলোর মেটাবলিজমে হেল্প করে, ঠিক আছে? এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে দেখা যাবে যে এটা মেটাবলিজম না হয়ে যে ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাকুমুলেটেড হয়ে থাকবে, মানে সেগুলো ফিটাস থেকে মায়ের বডিতে চলে যাবে। মানে ধরো ফিটাসে এনজাইমটা ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ, ধরো ফিটাসে এনজাইমটা একেবারেই ডেফিসিয়েন্সি আছে, এবং ফলে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বা মেটাবলিজম হবে না, ফলে এই ইন্টারমিডিয়েট যে প্রোডাক্টসগুলো অফ মেটাবলিজম সেটা অ্যাকুমুলেশন হবে ফিটাল সার্কুলেশন, এবং সেই সার্কুলেশন থেকে প্লাসেন্টার মাধ্যমে সেটা ম্যাটার্নাল সার্কুলেশনে চলে যাবে। এবং এখানে যে ইম্পর্টেন্ট কথাটা, ম্যাটার্নাল সার্কুলেশনে যখন গেল তখন মায়ের বডিতেও ধরো কি আছে, এটা ডিফিসিয়েন্সি আছে, মানে মা হচ্ছে কেরিয়ার একটা ডিফিসিয়েন্ট, মানে তার মায়ের বডিতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না, মা সেটা বুঝতে পারেনি, বাট দেখা যাচ্ছে মায়ের বডিতে এমনিতে এনজাইমটার ডিফিসিয়েন্সি আছে, মানে একটা কেরিয়ার ডিফিসিয়েন্সি টাইপ, যে মা এই ডিফিসিয়েন্সি যে আছে যেটা এফেক্টটা যখন বাচ্চা হবে তখন হবে, কিন্তু মার বডিতে এমনিতে তেমন ফিচার্স হচ্ছে না। সো ফলে যেটা হচ্ছে মাও কি করতে পারতেছে না, যদি মায়ের বডিতে ডেফিসিয়েন্সি না থাকতো তাহলে মা হচ্ছে এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলোকে অক্সিডাইজ করে দিতে পারতো, মেটাবলিজম করে দিতে পারতো, বাট এখন মায়ের বডিতেও যেহেতু নাই, ফলে এটা অক্সিডাইজ করতে পারবে না। ফলে এই ফ্যাটি অ্যাসিডগুলো মায়ের লিভারে জমা হবে, এবং ফলে লিভারে ফ্যাটি অ্যাসিডগুলো যখন জমা হবে ওই জায়গায় ফ্রি রেডিকেলস তৈরি হবে, অক্সিডেটিভ স্ট্রেস হইলো, এবং এই ফ্রি রেডিকেলসগুলো কি করবে, লিভার ফেলিওর করতে পারে, প্যানক্রিয়াটাইটিস করতে পারে প্যানক্রিয়াসে, তারপরে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি করতে পারে ব্লাড ভেসেলে, রেনাল ফেলিওর করতে পারে, ফলে সেরাম ইউরিয়া সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যাবে। আর লিভার ফেলিওর যদি হয় তাহলে জন্ডিস হবে, হ্যাঁ, এবং এখানে লিভার এনজাইমগুলো দেখা যাবে যে ঝামেলা হবে, লিভার এনজাইমগুলো বেড়ে যাবে, এবং হেপাটিক এনকেফালোপ্যাথি হইতে পারে, ব্রেইনকে এফেক্ট করে এনকেফালোপ্যাথি করতে পারে, এবং তারপরে হাইপোগ্লাইসেমিয়া হবে, এবং অ্যামোনিয়ার পরিমাণ বাড়াই দিবে, এবং দেখা যায় যে ডিসিমেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশনের চান্স বাড়িয়ে দেবে। ডিসিমেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন মানে কি, মানে ভেসেলের মধ্যে আমরা বলি যে প্লাটিলেট কনজাম্পশনের কারণে এই জায়গায় জায়গায় দেখা যাচ্ছে মানে এভাবে অবস্ট্রাকশন হয়ে থাকবে, ফলে ব্লাড চলাচল করতে পারবে না, ডেঞ্জারাস একটা কন্ডিশন হবে। আচ্ছা, তো এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ লিভার ফেলিওর ইন ফিমেল, ঠিক আছে, যেটা আমরা বলি অ্যাকুট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। আর কমনলি এটা থার্ড ট্রাইমাস্টারেই হয়, আমরা যেমন দেখছিলাম হেল্প সিন্ড্রোমটাও থার্ড ট্রাইমাস্টার হয়, এবং প্রেজেন্টেশন টাইমে মেনলি নকশিয়া ভমিটিং আমরা পাবো পেশেন্টের। তার বাদে ফালমিনেন্ট লিভার ফেলিওর যদি হয় তাহলে সেক্ষেত্রে জন্ডিস, অ্যাসাইটিস, হেপাটিক এনকেফালোপ্যাথি, ডিএইসি পাইতে পারি। আর এটার হাই মর্টালিটি রেট থাকে, 10%-এর মতো মানুষ এটা হওয়ার পরে মারা যাইতে পারে। আর এটা ডায়াগনোসিসের জন্য সোয়ানসিয়া ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে। যাই হোক, এখন AFLP আর হেল্প সিন্ড্রোম এদেরকে আমরা
কিভাবে ডিফারেন্সিয়েট করব? আসলে আমরা যদি একটা পেশেন্টের অ্যামোনিয়া, তারপরে মেন্টাল মানে অ্যামোনিয়া বেশি পাচ্ছি, মেন্টাল কনফিউশন আছে, এনকেফালোপ্যাথির একটা সাইন, হাইপোগ্লাইসেমিয়া যদি পাই অর্থাৎ 72 মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে কমে গেছে গ্লুকোজ, তারপর ডিএইসি যদি পাই, ডিএইসি কিভাবে বুঝবো? যে পিটিটি বেড়ে যাবে, পিটি বেড়ে যাবে, তারপরে ফাইব্রিন ডিগ্রেডিং প্রোডাক্টস এটা বেড়ে যাবে, ফাইব্রিনোজেন জাস্ট কমে। তো এটা যদি পাই, বা প্যানক্রিয়াটাইটিস পাচ্ছি, বা আমরা ট্রানজিয়েন্ট ডায়াবেটিস ইনসিপিডাস, হ্যাঁ এটা পাচ্ছি, বা অ্যাসোসিয়েটেড রেনাল ফেলিওর আছে, তাহলে আমি ধরে নিব এটা হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওর অফ প্রেগনেন্সি। তো ম্যানেজমেন্ট হচ্ছে আমরা কিভাবে দিব? যে আমরা মায়ের যত তাড়াতাড়ি ডেলিভারি করে দিতে পারবো, এটাই ভালো ম্যানেজমেন্ট। হ্যাঁ, এবং লিভার ফাংশন হচ্ছে নর্মালি রিটার্ন করে আবার ডেলিভারির 1 সপ্তাহ পরে। এখন দেখো আমরা ইনটাইহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি নিয়ে কথা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে মেইনলি যেটা হয় যে জেনেটিক্যালি প্রিডিসপোজ ফিমেল বা থার্ড ট্রাইমাস্টারে এটাও মেইনলি পাওয়া যাবে, এবং জেনেটিক সাসেপ্টিবিলিটি ইম্পর্টেন্ট, যে ফ্যামিলিতে কারো আছে, সো এটা হওয়ার চান্স বেশি। এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে প্রেগনেন্সির টাইমে বাড়ে, সো এবং স্পেশালি থার্ড ট্রাইমাস্টারে বেশি বাড়ে, এবং ওই কারণেই দেখা যায় যে এরা বেশি হওয়া, মানে ওই কারণে বেশি হওয়ার চান্স থাকে। মেইনলি এখানে হয়টা কি? এখানে ইন্ট্রাহেপাটিক মানে লিভারের মধ্যে কোলেস্টেসিস হয়ে আছে, জমে আছে বাইল অ্যাসিডস। হ্যাঁ, সো বাইল অ্যাসিডস কমপ্লিটলি ক্লিয়ার হইতে পারে না, ফলে এগুলো জমে থাকে। কোথায় জমে থাকে? মানে লিভারের থেকে এরা হচ্ছে গিয়ে মানে প্লাজমাতে অ্যাকুমুলেশন হয়ে থাকে, এরা ক্লিয়ার হইতে পারে না। এবং এটা হচ্ছে প্রেগনেন্সিতেই হয় শুধু, এবং রিভার্সেবল, এরা এরা ঠিক হয়, এবং বাট এর রিকারেন্ট বারবার হইতে পারে। সো অ্যাকুমুলেশন অফ বাইল অ্যাসিড এবং বাইল সল্ট সেগুলো প্লাজমাতে যখন জমা হয়, তখন ফার্স্ট সিমটম যেটা হবে সেটা হচ্ছে প্লুরাইটিস হবে, প্লুরাইটিস মানে চুলকানি হবে, প্রচুর চুলকানি হবে। এটার জন্য একটা ড্রাগ ইউজ করা হয়, যেটাকে আমরা বলি কোলেস্টাইরামিন। কোলেস্টাইরামিন এই ড্রাগটা ইউজ করা হয়, কোলেস্টাইরামিন। হ্যাঁ, অনেক বেশি চুলকানি যেহেতু থাকে, এবং এটার পরে দেখা যায় যে জন্ডিসও হইতে পারে 4 সপ্তাহ পরে। এবং এটা পাম এবং সোজ মানে হাতের পাতা, পায়ের পাতা, এই জায়গায় সব থেকে বেশি পাওয়া যাবে। এটা নাইটে বা রাতে বেশি চুলকানি হবে। প্রি ম্যাচুরিটি কিন্তু এই বাইল সল্ট এবং বাইল অ্যাসিডের অ্যাকুমুলেশনের কারণে হতে পারে। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, যে এই বাচ্চাদের প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে এই কারণে। এবং ভিটামিন কে অ্যাবজর্পশনও কিন্তু কমে যেতে পারে। আর ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, সেগুলো তাহলে ডিফিসিয়েন্সি হবে, এবং সেগুলো যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? ডেলিভারির পরে অনেক বেশি ব্লিডিং হবে, পোস্টপার্টাম হেমোরেজ হবে, এবং অ্যান্টিপার্টাম হেমোরেজ হওয়ার চান্স থাকে। সো যেহেতু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখানে মনে রাখতে হবে। এবং এখানে স্টিল বর্ন হওয়ার অনেক চান্স থাকে, বাচ্চা জন্মগ্রহণ করছে, মরা জন্মগ্রহণ করছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, তারপর হচ্ছে ইরিটেট, এরা কিন্তু ইরিটেন্ট হিসেবে কাজ করে, বালসল বাইলেসিড এগুলো জমে, ফলে এরা ইউটেরাসকে ইরিটেট করবে, এবং প্রিটার্ম লেবার করতে পারে, এবং রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা আরডিএস করতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে দেখো বাইল অ্যাসিড কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডও যাইতে পারে। সো মায়ের যে বাইল অ্যাসিডগুলো, সেগুলো অ্যামনিওটিক ফ্লুইডে চলে গেলো, এবং এই ফিটাস কি করলো? অ্যামনিওটিক ফ্লুইড থেকে বাইল অ্যাসিডগুলোকে সোয়ালো করলো, বাইল সল্ট যুক্ত যে অ্যামনিওটিক ফ্লুইড সেটা সোয়ালো করলো, এবং এটা ফিটাসের বায়োলকে ইরিটেট করবে, মানে ইন্টেস্টাইনকে ইরিটেট করবে, এবং যেটা হবে যে ফিটাসগুলো পায়খানা করে দিবে, মিকোনিয়ামগুলা বের করে দিবে, এবং এর ফলে এটা আবার ফিটাস নিজে সোয়ালো করে ফেললো। সেটাকে আমরা বলি মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। এটা যখন ফিটাসের অ্যাসপিরেশন করে নিচ্ছে, তখন কিন্তু দেখা যাবে যে মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম যেটা আছে খুবই ডেঞ্জারাস, এবং আরডিএস করে ফেলবে, আরও বিভিন্ন কমপ্লিকেশন অবস্থা ক্রিয়েট করবে, এবং এটা ফিটাল হার্টেও জমা হইতে পারে, এবং হার্টে কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে, এবং স্টিল বার্থ হইতে পারে। সো এই জিনিসগুলো স্টিল বার্থ হতে পারে, এবং এই জন্য কিন্তু ইন্টারহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি এটা কিন্তু হাই রিস্ক একটা প্রেগনেন্সি। এবং সেরাম এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করবো? আমরা সেরাম বিলিরুবিন এরকম বেশ কিছু টেস্ট করতে পারি, বাট একেবারে ডেফিনিটিভ হচ্ছে সেরাম বাইল অ্যাসিড লেভেল। সেটা যদি আমরা দেখি 10 মাইক্রোমোলস পার লিটার এর থেকে বেশি, তাহলে এটা কিন্তু একেবারে কনফার্মেটরি। তারপরে লিভার এনজাইমগুলো বাড়বে, ঠিক আছে, বিলিরুবিনও বাড়বে, বাট 5 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কম থাকে। আচ্ছা, এখন আসো যে ম্যানেজমেন্ট কি করবো? মাকে ওই যে বললাম কোলেস্টাইরামিন নামে একটা ড্রাগ আছে, এটা প্লুরাইটাস কন্ট্রোলের জন্য দেওয়া যায়। তা বাদে আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই ড্রাগটা কিন্তু দেওয়া হয়, আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড। এবং পাশাপাশি আমরা ইনজেকশন ভিটামিন কে দিতে পারি, যেহেতু ভিটামিন কে এখানে অ্যাবজর্পশন ঝামেলা হয়। আর ইন্টারপার্টাল ফেটাল মনিটরিং এর জন্য লেবারের টাইমে আমরা হচ্ছে মানে ইন্টারপার্টাল ফেটাল মনিটরিং, মানে আমরা ফার্স্টে অ্যান্টিপার্টাল যে ফেটাল মনিটরিং সেটা 32 উইকস থেকে শুরু করলাম, এবং এনএসটি এটা আমরা উইকলি করলাম, তারপরে বায়োফিজিক্যাল স্কোর এটা উইকলি করলাম, ফিটাল গ্রোথ দেখার জন্য 3 উইকলি আমরা হচ্ছে মানে 3 উইক পর পর হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি করলাম, সেভাবে আমরা ফিটাল গ্রোথ দেখলাম। এবং এরপরে হচ্ছে আমরা কি করবো? ইন্টারপার্টাল ফেটাল মনিটরিং করবো, এবং টার্মিনেশন অফ প্রেগনেন্সি 36 থেকে 37 উইক্সে করে দেওয়া ভালো, ইন্ডাকশন অফ লেবার করে, কারণ ডেলিভারি করে দিলে কিন্তু বাচ্চা জন্য ভালো। এবং ভিটামিন ইনজেকশন ভিটামিন মানে মার জন্য ভালো, ইনজেকশন ভিটামিন কে দিব নিউবর্নকে, কারণ নিউবর্নের এক্ষেত্রে যে ডেফিসিয়েন্সিটা হইতে পারে। এবং ওসিপি কিন্তু এক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, এটা বারবার রিকারেন্ট হইতে পারে, এবং ওসিপি কন্ট্রা ইন্ডিকেটেড বলা হয় যে ওসিপি ক্ষেত্রে দেওয়া যাবে। এবং গলস্টোনের রিস্কও কিন্তু ইন্টারহেপাটিক কোলেস্টেসিসে বেশি থাকে। তো দেখো আমরা বেশ কিছু কথা একটু বলি, যে হাইপারএমিসিস গ্রাভিডারাম এটা কিন্তু ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি করতে পারে, এবং এটা যদি ফার্স্ট ট্রাইমাস্টারে হয়
ফার্স্ট ট্রাইমেস্টার হয় তখন এটা ইনফ্যান্টের ভিটামিন কে ডিফিসিয়েন্সি করতে পারে, অনেক এনকেফেলো করতে পারে, বয়ের হ্যাভ সিন্ড্রোম নামে সিন্ড্রোম করতে পারে। এবং পারসিস্টেন্ট ভমিটিং থাকে, পেশেন্টের বডি ওয়েট লস হয়ে যায় 5% বা তার থেকে বেশি, এবং কিটোনুরিয়া থাকে। ভমিটিং 20 উইক্সের মধ্যে দেখা যায় যে সেরে যেতে পারে। আর মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোক্যালিমিয়া, কিটোসিস এগুলো থাকতে পারে। আচ্ছা, এবং এখানে কোনো হাইপার টেনশনের বিষয় থাকে না। আর কোলেস্ট্রিসিস অফ প্রেগনেন্সি এখানে কোনো, এটা মেইনলি সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সিতে হইতে পারে, প্রুরেটাস, জন্ডিস এগুলা থাকতে পারে। অ্যাকুট ফ্যাটি লিভার এবং থার্ড ট্রাইমাস্টার বা সেকেন্ড ট্রাইমাস্টারে, মানে স্পেশালি থার্ড ট্রাইমাস্টারে হয়। আচ্ছা, তারপরে অ্যাকুট ফ্যাটি লিভার এটা থার্ড ট্রাইমাস্টারেই হয়, হেলথ সিন্ড্রোম থার্ড ট্রাইমাস্টারেই হয়। এবং অ্যাকুট ফ্যাটি লিভারটা নন স্পেসিফিক, এখানে অনেক বেশি স্পেসিফিক কোনো সিমটমস থাকে এমন না, নশিয়া, ভমিটিং, জন্ডিস থাকতে পারে। আর হেলথ সিন্ড্রোমে অ্যাবডোমিনাল পেইন, এপিগ্যাস্ট্রিক পেইন থাকতে পারে। এখানে নিউ অনসেট হাইপার টেনশন কিন্তু দেখা যায় 5% ক্ষেত্রে থাকতেও পারে। হ্যাঁ, সো আমাদের হেলথ সিন্ড্রোম যেমন হাইপার টেনশন থাকে, এটা 85% ক্ষেত্রে হাইপার টেনশন থাকবে হেলথ সিন্ড্রোমের সাথে। বাট এএফএলপিতে কিন্তু হাইপার টেনশন তেমন একটা থাকবে না, বাট থাকলেও 5% ক্ষেত্রে থাকতে পারে। আর ভাইরাল হেপাটাইটিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমরা এখন পড়বো, যে অ্যাকচুয়ালি এটা যে কোনো ট্রাইমাস্টারেই হইতে পারে। এটা মেইন কমপ্লেন পেশেন্টের জন্ডিস থাকে, এখানে কোনো হাইপার টেনশন অ্যাসোসিয়েশন নাই। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসো আমরা কি পড়বো, জন্ডিস, হেপাটাইটিস। সো এই যে দেখো, এখানে জন্ডিসের কথা বলা হয়েছে যে ইউনিক টু প্রেগনেন্সি আর হচ্ছে কোইন্সিডেন্টাল টু প্রেগনেন্সি, এগুলো আমরা বলে আসছি। কিছু ড্রাগ যেমন আইসোনিয়াজিড, ফিনোথায়াজাইন, হ্যাঁ, এগুলোও কিন্তু হেপাটাইটিস করতে পারে। অ্যান্টি টিউবারকুলার যে ড্রাগসগুলো আছে, সো এই রিফাম্পিসিন থেকে শুরু করে সব ড্রাগ, মানে অ্যান্টি টিউবারকুলার ড্রাগগুলোও কিন্তু করতে পারে। আমরা জানি ড্রাগ ইন্ডুসড হইতে পারে হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিস হইতে পারে। জন্ডিসের একটা পেশেন্ট, তার সিরাম বিলিরুবিন, সিবিসি, তারপর হচ্ছে লিভার এনজাইম, ল্যাকটেড ডিহাইড্রোজিনেস, কোয়াগুলেশন প্রোফাইল, ভাইরাল মার্কার। ভাইরাল মার্কার বলতে আমরা বলি না যে আমরা প্রেগনেন্সিতে এসবিএস এজি করি, সো এই টেস্টটা কিন্তু আমরা করি রুটিনলি। হ্যাঁ, ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে বা বুকিং ভিজিটে এটা করি আমরা, কারণ এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রেগনেন্ট একটা মা, তার কি আছে কিনা সেটা আমাদের ফার্স্টে আইডেন্টিফাই করে নিতে হবে। কারণ আমি যদি ফার্স্টে আইডেন্টিফাই করতে পারি যে এই মাটা বি ভাইরাস পজিটিভ, তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী কি করবো, আমি সেই অনুযায়ী মেজার নিতে পারবো। আচ্ছা, আমি একটা কথা বলি যে এই বি ভাইরাস যেটা, এটা কিন্তু ভার্টিক্যালি ট্রান্সমিটেড হতে পারে। ভার্টিক্যালি মানে হচ্ছে এটা মা থেকে ফিটাসে যাইতে পারে, বাট এটা সব সময় যাবে এমন কিন্তু না। দেখা যায় যে প্লাসেন্টাল যে বেরিয়ার থাকে, এই প্লাসেন্টাল বেরিয়ারটা কিন্তু এটা মানে আটকে রাখতে পারে, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা আবার ভার্টিক্যালি ট্রান্সমিটেড হয়ে যাইতেও কিন্তু পারে। একটা চান্স কিন্তু থাইকা যায়, কারণ স্পেশালি লাস্টের দিকে, লাস্ট ট্রাইমেস্টারের দিকে দেখা যায় প্লাসেন্টাল বেরিয়ারটাও কিন্তু কিছুটা মানে দেখা যায় যে মানে ইনট্যাক্ট থাকে না, কিছুটা এদের মধ্যে রাপচার বা বলতে পারি ফোটা ফুটা হয়ে যায়। সো মানে এটা ওই জন্য কিন্তু অবশ্যই একটা ওয়ার্নিং হিসেবে এটা কাজ করে। আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে ম্যানেজ করবো একটা আসলে হেপাটাইটিস বি ভাইরাসের প্রেগনেন্সিকে। ফার্স্টে কমপ্লিট বেড রেস্ট পেশেন্টকে দিতে হবে। আমি ধরো ডায়াগনোসিস করে ফেললাম যে আচ্ছা আছে এই মাটার, তো সেই ক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট দিব না, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, কমপ্লিট বেড রেস্ট দিব, এবং পেশেন্ট আইসোলেশনে থাকবে। তার হেপাটোটক্সিক ড্রাগ এটা অ্যাভয়েড করবে না, এবং ওরাল ন্যাকোমাইসিন, ল্যাকটুলোজ তারপরে দেওয়া যাইতে পারে। এবং তার যে এক্সক্রিটা সেটা মানে প্রপারলি কেয়ারফুলি কী করতে হবে, ডিসপোজ করতে হবে। আচ্ছা, এক্সক্রিটা বলতে, কারণ আমরা জানি হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই এগুলো কিন্তু ফেকোরাল রুটে ছড়াইতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি দেখি যে ব্লাড স্যাম্পলস কালেক্ট করতে হবে অবশ্যই গ্লোভড হ্যান্ডে এবং ডিসপোজেবল সিরিঞ্জ দিয়ে, কারণ আমরা জানি যে হেপাটাইটিস বি এটা ছড়াইতে পারে কিন্তু। তারপরে হাইপোক্যালিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া, হাইপোক্যালসিমিয়া এগুলো কিন্তু প্রিভেনশন করতে হবে, এগুলো থাকা যাবে না। এবং কার্বোহাইড্রেট রিচ ফুড কিন্তু খাইতে হবে, অ্যাডোকুয়েট প্রোটিন ডায়েটও থাকবে, এবং ফ্যাট রেস্ট্রিকশন করতে হবে। সো যখনই মনে রাখবা যে জন্ডিসের কথা আসতেছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে জন্ডিসে কিন্তু কার্বোহাইড্রেট রিচ ডায়েট খাইতে হয়, এবং এখানে প্রোটিনও খাইতে হবে, বাট ফ্যাটটা রেস্ট্রিকশন করতে হবে। ফ্যাট, তারপরে অয়েলি খাবার, এগুলো রেস্ট্রিকশন করতে হয় জন্ডিসে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আমরা পরে চলে যাই যে অবস্টেট্রিক ট্রিটমেন্টের মধ্যে আমরা যে পেশেন্টকে বলি যে মানে টার্মিনেশন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, টার্মিনেশন অফ প্রেগনেন্সির ক্ষেত্রে কি একটা বিষয় ইম্পর্টেন্ট, যে দেখো আমরা যদি এমন হয় যে পেশেন্ট, যে প্রেগনেন্ট ওম্যান, টার্মিনেশন অফ প্রেগনেন্সি কিন্তু একটা মহিলার অনেক বেশি সাইন সিমটমস আছে, এবং অ্যাক্টিভ জন্ডিস আছে, অ্যাক্টিভ লিভার ডিজিজ আমরা বুঝতেছি। সো আমি তার ক্ষেত্রে কিন্তু আমি কি অবশ্যই কি করবো, আমি তার ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করবো? আনসার হচ্ছে যে না, আমি কিন্তু তার ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করবো না। কারণ দেখা যায় এই মহিলাগুলার স্পেশালি হেপাটাইটিস আছে এবং তার বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, আমি তার সিজারিয়ান সেকশন করবো না, তার পোস্টপার্টাম হেমোরেজের রিস্ক অনেক বেশি থাকবে। সো আমি কি করবো, আমি তাকে নর্মালি ট্রাই করবো, নর্মালি যেভাবে তার লেবার আসে ওইভাবে যাতে আমি প্রসিড করতে পারি। এবং ল্যামিভুডিন 150 মিলিগ্রাম পার ডে, এটা 34 উইক্স থেকে দেওয়া যেতে পারে, যাতে ট্রান্সপ্লাসেন্টাল যে ট্রান্সমিশনটা হওয়ার কথা, মানে মা থেকে বাচ্চাতে, কারণ এটা লাস্টের দিকেই হইলে, হ্যাঁ, কারণ ওই টাইমে প্লাসেন্টাল বেরিয়ারটা একটু উইক হয়ে যায়। সো ওই টাইমে এটা ল্যামিভুডিন দিতে পারি প্রিভেনশনের জন্য। আর ডিউরিং লেবার আমরা কি করি, হেপাটোটক্সিক ড্রাগ প্রিভেন্ট করবো, ভিটামিন কি অ্যাডমিনিস্ট্রেশন করবো প্রথম মিল লেভেল যাতে রেইজ করে, এবং
প্রোফাইলেকটিক অক্সিটোসিন দেওয়া যেতে পারে। আর আফটার ডেলিভারি বেবির কেয়ার করতে হবে। ব্রেস্ট ফিডিং কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড না, কারণ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেও দেখা যায় কিছুটা ছড়ানোর রিস্ক থাকতে পারে, কিন্তু ব্রেস্ট ফিডিং করাইতে হবে। বাট আমি কি করব, আমি মা যখন ডেলিভারি হয়ে গেল, ডেলিভারির পরে আগে থেকে ফ্রিজে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, আমরা জানি একটা ভ্যাকসিনের অ্যান্টিজেন যে ভ্যাকসিনটা আমরা নর্মালি দিই, হ্যাঁ, সেটার সাথে আমি একটা অ্যান্টিবডি দিব সাথে। হ্যাঁ, সো দেখো আমি কি করলাম, একটা তো এইচবি যে ভ্যাকসিন যেটা মেনলি অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে 0.5 ml ইন্টারমাস্কুলার দিয়ে দিব বাচ্চার বাটাকে দিয়ে দিব, এবং পরবর্তীতে মানে উই স্টেপড বা ইনস্ট্যান্টলি দিলাম ডেলিভারির পরে, তারপরে 1 মাস পরে আবার দিব এবং 6 মাস পরে আবার দিব। 016 ব্যাপারটা এরকম আর কি। এভাবে আমি অ্যাক্টিভ ইমিউনাইজেশন করলাম, মানে ভ্যাকসিন দিলাম। বাট উই যে ফার্স্ট টাইম, ওই সময় আমি একটা ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিব। সো ইমিউনোগ্লোবুলিন 0.5 ml ইন্টারমাস্কুলার উইদিন 12 আওয়ার্স অফ বার্থ, এটা দিতে হয় কিন্তু। সো একটা মানে বাটাকে এটা আর একটা বাটাকে এটা, সো আমি এইভাবে দিয়ে দিলাম, এবং এটা দিয়ে তারপরে আমি ব্রেস্ট ফিডিং মা আস্তে আস্তে শুরু করলো। সো এই প্রিভেন্টিভ মেজারটা নেওয়া হলো। হ্যাঁ, আচ্ছা, বাট ম্যাটার্নাল হেপাটাইটিস এটা কিন্তু প্রেগনেন্সির কোর্সকে হ্যাম্পার করবে এটা কিন্তু না, এবং এটা ইম্পর্টেন্ট। বাট তারপরও হচ্ছে এটা বিভিন্ন কমপ্লিকেশনস কিন্তু বয়ে আনতে পারে, স্পেশালি সব থেকে যেটা জানতে যে মা এর এই লিভার ডিজিজটা বাচ্চাকে এফেক্ট করতেছে। আচ্ছা, এরপর আসছে যে ব্রেস্ট ফিডিং কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড না, এবং আমরা কিভাবে ভ্যাকসিনেশন করবো সেটা আমরা বললাম। আচ্ছা, এখন ধরো একটা বেবি যার এসবিএস পজিটিভ মাদার থেকে জন্মগ্রহণ করছে, তাহলে হচ্ছে এখন আমার কি করতে হবে, যারা হচ্ছে তাদের এইচসিভি ইনফেকশন আছে সেটা আমার টেস্ট করতে হবে, কারণ এইচসিভি যেটা সেটা কিন্তু যদি হয় সেটা কিন্তু খুবই ক্রনিক এবং খুবই ডেঞ্জারাস। তো মায়ের কি এইচসিভি মানে হেপাটাইটিস সি ছিল কিনা, ওটা তো অনেক ডেঞ্জারাস, যেটাকে আমরা তুষার আগুন বলি, ওটা বেশি ক্রনিক, মানে সিমটমস নাই কিন্তু হচ্ছে গিয়ে অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। সো ওইটার জন্য টেস্ট করতে হবে। ধরো 25 ইয়ার্স বয়সে একটা অ্যাডমিটেড মানে প্রাইমি গ্র্যাভিডা মহিলা, তো ওনার 36 উইকস অফ প্রেগনেন্সি জন্ডিস আছে সাথে, ঠিক আছে। সো এক্ষেত্রে আমার কি করতে হবে, এক্ষেত্রে কিভাবে যেভাবে বললাম যে ওইভাবেই করতে হবে, সব কিছু প্রসিড করতে হবে। হেপাটাইটিস চিন্তা করে আমি প্রসিড করব। ওকে, ফাইন। এখন দেখো এখানে কি কি কথা লিখছে, যে হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস হচ্ছে কমনেস্ট কজ অফ জন্ডিস ইন প্রেগনেন্সি, স্পেশালি ট্রপিক্যাল যে কান্ট্রিগুলো আছে এবং ইল নরিস্ট মাদারদের, স্পেশালি যারা আনহাইজিনিক এনভায়রনমেন্টে বড় হচ্ছে। হেপাটাইটিস বি ইনফেকশন মোস্ট কমন, যেটা প্যারেন্টাল রুট, সেক্সুয়াল কন্ট্যাক্ট, ভার্টিক্যাল ট্রান্সমিশনে বা ইভেন ব্রেস্ট মিল্কের থ্রুতেও ট্রান্সমিটেড হতে পারে। আর নিওনেটাল যে ট্রান্সমিশন সেটা মেইনলি বার্থের টাইমে হইতে পারে, যখন মায়ের ব্লাডের সাথে ফিজাস প্লাস মিক্স হইতে পারে বা জেনিটাল সিক্রেশনের মাধ্যমে হইতে পারে। এবং এই যে ফালমিনেন্ট হেপাটাইটিস কমন উইথ হেপাটাইটিস ই, অর্থাৎ হেপাটাইটিস ই যে ভাইরাস, এটা কিন্তু ফালমিনেন্ট হেপাটাইটিস, হুট করে দেখা গেলো মার জন্য ডেঞ্জারাস একটা কন্ডিশন ক্রিয়েট করছে, সো এটা কিন্তু হইতে পারে। আর লেস কমন কিন্তু হেপাটাইটিস সি, যেটা রেয়ার, মানে লেস কমন হচ্ছে হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস এ, এগুলা মানে হেপাটাইটিস সি তো ক্রনিক, আর হেপাটাইটিস এটা হচ্ছে হইতে পারে স্পেশালি বাচ্চাদের বেশি হয়, বাট প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে হেপাটাইটিস ইটা খুবই ডেঞ্জারাস। আর হেপাটাইটিস এ, তারপর হেপাটাইটিস বি, এগুলা কিন্তু এগুলার ভ্যাকসিন আছে, বাট হেপাটাইটিস সি এর এগেনস্টে কোনো ভ্যাকসিন নেই, ঠিক আছে। হেপাটাইটিস ডি নামে একটা কন্ডিশন আছে যেটা সবসময় বি এর সাথে থাকে, হেপাটাইটিস বি যদি থাকে তার সাথে ডি থাকবে, সো বি এর ভ্যাকসিন দিয়ে ডির জন্য খাবার দিচ্ছে। আর ইউজুয়ালি যেটা হয় যে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই যেটা, এগুলো সেলফ লিমিটিং, এগুলোর জন্য হচ্ছে ওই যে বললাম যে কার্বোহাইড্রেট রিচ ডায়েট, রেস্ট, তারপর হচ্ছে গিয়ে মানে অয়েল রেস্ট্রিকশন, ফ্যাট ফুড রেস্ট্রিকশন, এগুলো করলেই হচ্ছে। বাট ব্রেস্ট ফিডিং কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড না, ব্রেস্ট ফিডিং করতে হবে, বাট ওই যে প্রিভেন্টিভ মেজারগুলো নিতে হবে। সো দ্যাটস অল, আমরা জাস্ট এই বিষয়গুলো থাকবো, এবং আমরা হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে আমরা নিজেদের প্রোটেকশন নিব, আমরা ভ্যাকসিনেটেড থাকবো।